সন্ধ্যারাতের মিটিমিটি শুকতারা ঢাকা পড়েছে মেঘের আড়ালে। চাঁদেরও একই অবস্থা। ভেজা তুলার মতো নরম শুভ্র মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়েছে সে। মেঘের এই লুকোচুরি খেলায় পুরো রাস্তা জুড়ে কোমল আলোর ছায়া বিরাজ করছে। এক নজরে দেখলে মনে হবে কেউ অবিস্তর্ণ হাতে অবিন্যস্ত হাতে শিউলি ফুল ছড়িয়ে রেখেছে পুরো রাস্তার আনাচে কানাচে। গলির মোড় থেকে সেই শিউলি ফুলের রাস্তা দ্রুত পায়ে মারিয়ে মাত্রই কৃতিককুঞ্জে প্রবেশ করলো নীলিমা। ওর পরনে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি পরার খুব একটা অভ্যাস নেই নীলিমার। ওই জন্যই বারবার মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। এদিক থেকে চুল সামলাচ্ছে তো ওইদিকে শাড়ি আলগোছে কুচি সামলাতে সামলাতেই মহলে প্রবেশ করলো নীলিমা। ঠিক সেই মুহূর্তে আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ঝিক করে উঠল ওর চোখ দুটো। হঠাৎ আলোর রশ্মি তীক্ষ্ণতা সামলাতে না পেরে নীলিমার চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ওদিকে নীলিমা দাঁড়িয়ে পড়তেই চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরে বলল, গেল গেল, রাগিনীর রাগে ক্যামেরাটা ঝলসে গেল। এতক্ষণে নীলিমা বেশ সামলেছে নিজেকে। সামলাতে গিয়ে সামনের ব্যক্তির কথা কর্ণকুহরে পৌঁছাতেই তড়াক করে চোখ খুলে নিল ও। চোখ খোলা মাত্রই সেদিনের সেই বাদরটাকে আবারও দেখতে পেয়ে দাঁত খিচিয়েও বলল, আজকেও আপনি? সত্যি করে বলুন তো, এই বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দাটা কি? স্যার নীলিমার কথায় পাত্তা না দিয়ে বলল, এঙ্গেজমেন্টের খাওয়া দাওয়া সব শেষ, এখন কি সবার ফেলে রাখা ঝুটা ঝাঁটা খেতে এসেছো নাকি? লোকটার কথায় মেজাজ চড়াও হয়ে গেল নীলিমার। ও কটমটিয়ে বলল, দরকার পড়লে তাই খাবো, তবু আপনার মতো অমন চিকন আলি হব না। ফটোগ্রাফারওয়ালার মতোই থাকুন। যান গিয়ে ওদিকে ডেকোরেশনের ছবি তুলো। নীলিমা কথার পাছে সায়র ভাব নিয়ে নিজের ওপর থেকে নিচ অবধি আঙ্গুলের ইশারা করে গম্ভীর গলায় বলল, ইস কোল্ড মিডলিং ফিঙ্গার। এটা মেনটেন করতে আমাকে কত ডায়েট করতে হয় তা তুমি জানো? নীলিমা মুখ ঝামটি দিয়ে সায়রকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, জানতেও চাইছি না, রাস্তা ছাড়ুন তো। সায়র তৎক্ষণাৎ বাদ সেতে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? সেটাও আপনাকে বলতে হবে? ওদিকে যেও না, আরু তার হাজবেন্ডের রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। সায়রের কথায় সিঁড়ির মাঝে আটকে গেল নীলিমার পা দুটো। ও সেখান থেকে ঘাড় ঘুরিয়ে বিরক্তির নজরে সায়রের দিকে চেয়ে মনে মনেই বলে, লোকটা শুধু বাদর নয়, পাগলও বটে। নইলে নিখিল ভাইয়ের শোকে যে ওরও সেই কবে থেকে ডিপ্রেশনে ডুবে আছে, বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে নিখিল ভাই নেই সেখানে স্বামীটা কি আকাশ ছিঁড়ে বের হচ্ছে? সেখানে স্বামীটা কি আকাশ ছিঁড়ে বের হয়েছে? আশ্চর্য। নীলিমা সেই তখন থেকে এক ধ্যানে তাকিয়ে আছে। তা টের পেয়ে সায়র চিবুকে আঙ্গুল বোলাতে বোলাতেই মিটিমিটি হেসে বলল, ক্রাশ খেলে নাকি? হুম হুম। তারপর নিজেই নিজেকে বাহবা দেওয়ার মতো করে বলল, অবশ্যই, সবাই খাই। তুমি নতুন কিছু নাও, যাও, তোমার ক্রাশ রিকোয়েস্ট একসেপ্ট। নীলিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও সিঁড়ি ভেঙে উপরে যেতে পেছনে ঘুরে বলল, আপনি একটা পাগলু, সেই সাথে হাত দাঁড়ামো। সায়র পেছন দিক থেকে সামান্য মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল। নো ম্যাটার, সবাই বলে। দোতলায় গিয়ে করিডোরে দাঁড়িয়েই অরুর নাম ধরে ডাকতে শুরু করলো নীলিমা। অরু, এই অরু। নীলিমার আওয়াজ পেয়ে পৌঁছাতেই কৃতিককে জোর জবরদস্তি করে নিজের থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িঘড়ি পায়ে রুম থেকে বেরিয়ে এলো অরু। অরুকে দেখা মাত্রই নীলিমা ওর কাছে এগিয়ে এসে অবাক হয়ে শুধালো, এই, তোর ঘর না ওটা? তাহলে এই ঘরে কি করিস? অরু শুষ্ক ঢোক গিলে নীলিমার দিকে চোরা চাহনি নিক্ষেপ করলো। খানিকটা ভেবে চিনতে দোনয় মানায় করে বলল, না মানে ধুলো ময়লা পড়েছিল, আজ আবার অতিথি এলো না, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। নীলিমার কথায় অরু দুশ্চিন্তাগ্রস্ত হাত কচলাতে কচলাতে কিছুটা মেকি হাসলো। ঠিক তখনই নীলিমা মুখ কালো করে পুনরায় বলল, তাই বল। আমি আরো ভাবলাম আজকের দিনেও রুম আটকে কেঁদে ভাসাচ্ছিস বুঝি। আংটি বদল, সকল রিচুয়ালই শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না। আমি কি কেউই না? অরু নিজেও আবার একটু লজ্জিত হলো। ওই বা কি করতো? কৃতিকার মা দুজনে মিলে ওকে নিয়ে যা শুরু করেছে, দুজনের চোখ রাঙানি খেতে খেতেই জীবন অতিষ্ঠ অরুর। তবুও নীলিমাকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে অরু বলে, আসলে প্রত্যয় ভাইয়ের কাজিন অমিত ভাই
পা ভেঙে হসপিটালে ভর্তি। ওই জন্য প্রত্যয় ভাইয়ের বাবা অনুরোধ করেছেন সকল নিয়মকানুন যাতে তাড়াতাড়ি আর ঘরোয়া আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে অমিত ভাইয়াকেও দেখে যেতে পারেন। নীলিমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কোন অমিত ভাই? তোদের বাংলা একাডেমির অমিত ভাই নয় তো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, উনি এই। অরুর কথায় আপনা আপনি হাত চলে গেল নীলিমার হতবাক মুখের উপরে। ও আড়ষ্ট গলায় বলল, হায় আল্লাহ, অমিত ভাইয়ের সাথে এটা হওয়ার ছিল? আজকে অমিতকে নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। কৃতিক হিংস্র হায়নার মতোই ক্ষেপে উঠেছিল অরুর উপরে। সময় মতো আপোষে না এলে আজকে না জানি রেগে মেগে আরও কী করে ফেলতো ওর উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আরও একবার স্মরণ করেই একটা ভয়ার্থক ঢোক গেলে অমিতের টপিকটা তৎক্ষণাৎ পাল্টে ফেললো অরু। নীলিমার দিকে তাকিয়ে সহসা হেসে বলল, চল নিচে গিয়ে ডিনার করবি, আমিও খাইনি, একসাথে খাবো। নীলিমা অরুর কথায় গুরুতর নাকচ করে বলল। যাব না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে। অরু ভ্রুকুচকে বলল। সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে বাদর কোথায় পেলি তুই? নীলিমা আঙুলের ইশারা করে ডিভানে বসে বসে রসগোল্লা চিবাতে থাকা সায়রকে দেখিয়ে বলল, ওই যে দেখ, বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওটাই বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমানও। দুই জাতির মিশ্রণ। নীলিমা সায়নের নাম মুখে নিতে না নিতেই সায়র রসগোল্লা সমেত আচমকা বিষম খেলো। অ্যালিসা ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ওর পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, একটু আস্তে খাবি তো? সায়র এক ঢোক পানি পান করে অ্যালিসার দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল। হঠাৎ করে কে এত মনে করেছে আমায় বলো তো? অ্যালিসা স্ন্যাক্স চিবাতে চিবাতে ফোনের দিকে নজর দিয়ে রুষ্ট গলায় বলল। তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে? নীলিমার মুখ থেকে সায়রকে নিয়ে এরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটলো ওরু। অতপর নীলিমাকে একটু সাইডে নিয়ে গিয়ে হিসিয়ে বলল, কাকে কি বলছিস? আমেরিকাতে উনি সেলিব্রিটি। ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরের বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অরুর কথায় পুরো দস্তর অনাগ্রহ প্রকাশ করে বলল, সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাড়িতে কি করে? আরে উনি, ওনার না মানে কৃতিক ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। কৃতিক ভাইয়ের সাথেই বাংলাদেশ বেড়াতে এসেছেন। উনি আসলে ইন্ডিয়ান। অরুর কথা শুনে নীলিমা চোখ মুখ কুচকে জড়ালো কণ্ঠে বলল, কি? তোর সে পানশুটে ভাইটা দেশে এসেছে? তুই ঠিকই বলেছিলি ওরু, ওই শালা এক নম্বরের বজ্জাত। নয়তো তার বন্ধু এমন বাদরামও কেমন করে করে? বিদেশে বসে এসব হনুমানদের সাথে মিশে মিশেই তো তোর ভাইটা গোল্লায় গেছে। নীলিমা ভাষণের মতো করে গলা উঁচিয়ে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করার আগেই নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চিপে ধরল ওরু। তারপর থেকে টেনে হিচড়ে নিচে নিয়ে যেতে যেতে চেপিয়ে চিপিয়ে বলল, নীলিমার বাচ্চা রে, থাম এবার। এমনিতেই সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। প্রত্যয় আর অনুর বিয়েটা পারিবারিকভাবেই বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবারের থেকেও এক ধাপ এগিয়ে কৃতিকের বন্ধুমহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনুপ্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেদি, রং খেলা, হলুদ সব ধরনের আনুষ্ঠানিকতা করে তবেই বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদ করবে ওরা। বিয়ের মাত্র এক সপ্তাহ বাকি, আর সামনেই এত এত আয়োজন। সেই কথা মাথায় রেখেই ওরা সকলে রেডি সেডি হয়ে বেরিয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক একজনের ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটাই আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃতিককুঞ্জে। পরন্ত বিকেল, রৌদ্রতাপ কমে এসেছে কিছুটা। চারিদিকে নাতিশীতোষ গুমট হাওয়া বইছে। এর মাঝেই বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক মেডিকেল ল্যাকের সামনে হাজির হয়েছে অ্যালিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন, অনু আর মোকলেস চাচা। প্রত্যয়দের বাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পরে অরুও হাজির হয় ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে সায়র চোখ ছোট ছোট করে ভ্রু কুচকিয়ে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদের কি যাত্রাপথে মাঝ রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমায়? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি ওপরে চলে যাই, তাই তো? সায়রের ধমক খেয়ে ঠোঁট উল্টে অনুর দিকে অসহায় দৃষ্টিতে করে তাকিয়ে অরু বলে, আপা দেখ না। অনু উদ্বিগ্ন হয়ে শুধালো, হ্যাঁ রে অরু, কৃতিক ভাইয়া কি যাবেন আমাদের সাথে? অরু বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল,
আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জায়ান্ট কৃতিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে এসব কথা শেয়ার করে? তোদের কি মনে হয়? অনু বলতে চাইলো, তাহলে জায়ান কৃত্তিকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ারই বা কি ছিল? কিন্তু ও সেসব বলল না, বরং অরুর কথায় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে পড়ল চুপচাপ। ওদিকে অ্যালিসা সকলকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না। ওই যে জেগে আসছে। অ্যালিসার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সকলে। দেখলো আঙ্গুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এদিকে এগিয়ে আসছে কৃতিক। পরনে অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভারসাইজ অফ হোয়াইট প্যান্টে তাকে আজ আদতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো সেট করার জন্য মাথায় লাগিয়ে রেখেছে বাকেট হ্যাট। পরনের সব কিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃতিকের। গভর্নির বডির সদস্য হিসেবে জেকে গ্রুপের জয়েন করার ইচ্ছে ছিল আজকেই। সেই হিসেবে গভর্নিং বডির অন্য সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়েনিং মিটিংয়ে। কত কত ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল, অথচ এই বদেরহাটি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম ঠিককে তুলে এখন এদের সাথে না চাইতেও শপিংয়ে বেরোতে হচ্ছে কৃতিককে। কৃতিক যতক্ষণে গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি করা নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওরা। অরু আর অনু দুই বোন শুকনো মুখে দাঁড়িয়ে বড়দের ঝগড়া দেখছে। অ্যালিসা অর্ণব পুরো দোস্তর যুদ্ধ লাগিয়েছে সিট নিয়ে। দেখলে কে বলবে এরা কাপল, একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। তাদের ঝগড়া ঝাঁটির মাঝখানে সায়র একটুখানি মাথা চুলকে পড়ল। ম্যাকলেস চাচাকে না নিলেই তো হয়। অ্যালিসা তৎক্ষণাৎ খ্যাপাটে কণ্ঠে বলল, খবরদার, মোকলেস চাচাকে আমার ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দিব। অর্ণব দাঁত খিচে পড়ল। এতই যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ, অতপর মোকলেস চাচার দিকে তাকিয়ে অর্ণব কটমটিয়ে বলল, এই চাচা আপনি জানতো আপনাকে নেওয়া হবে না, ভাগুন। মোকলেস চাচা অপ্রস্তুত হেসে বলল, মানে আমাকে ডিগ্গিতে তুলে দিলে হবে, কোনো সমস্যা নেই বাবা। তবুও আপনার শপিংয়ে যেতে হবে, তাই তো? শায়ের কথার পাছে কৃতিক এগিয়ে এসে রাশভারী আওয়াজে শুধালো। কি হয়েছে? শায়ের পেছনে ঘুরে কৃতিককে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল, জায়গা সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। শায়ের কথায় কৃতিক আর চোখে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণের মতো ডাগর চোখে কৃতিকের দিকেই তাকিয়ে আছে। ক্রমাগত আঙ্গুলে ওড়না পেঁচাচ্ছে। কালো মন কাছাকাছি আসা, আবেশিত আলিঙ্গনের মাঝেও দুজনের একবারও কথা হয়ে ওঠেনি। তখন আবার নীলিমার ডাকে কৃতিককে ধাক্কা মেরে চলে গিয়েছিল ওরু। সেই মুহূর্ত থেকেই কৃতিক দ্বিগুণ ক্ষেপে আছে অরুর উপরে। রিজেকশন ওর একদম পছন্দ নয়। কখনই এই মেয়েকে একা পেলে সে কি করবে সেটাও নিজেও জানে না। কৃতিক সেই তখন থেকেই খ্যাপাটে বাঘের মতো দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। বিষয়টা নজরে আসতেই আড়ালি শুষ্ক ঢোক গিলল ওরু। সায়র কৃতিকের সামনে হাত নাড়িয়ে বলল, এক্সকিউজ মি, কথা এদিকে হচ্ছে, ওদিকে না। কৃতিক গমগমে আওয়াজে বলল, ওরুকে রেখে তোরা চলে যা, আর অনু একটু পরে আসো। আমি প্রত্যয়কে বলে দিচ্ছি, ও অনুকে পিক করে নেবে। কৃতিকের কথায় ওরু আচমকা চেঁচিয়ে উঠল। কয়েক কদম পিছিয়ে গিয়ে ভয়ার্থক গলায় বলল, না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। সায়ের ক্যাথালিনের দিকে তাকিয়ে বলল, ক্যাট, তাহলে তুমি যাও জ্যাকের সাথে। সায়ের কথা শুনে তৎক্ষণাৎ অ্যালিসার পেছনে লুকিয়ে পড়ল ক্যাথালিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকেই কৃতিককে ভূতের মতো ভয় পায় ক্যাথালিন। সেই ভয়ঙ্কর রূপ দেখার পরে কৃতিকের সাথে কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েটা। আর ওকে কিনা বলা হচ্ছে সেই যমরাজের সাথে পাইকে বসতে, অসম্ভব। কৃতিকের চেঁচামেচি অতিরিক্ত কথা মোটেই পছন্দ নয়। এখন এই মুহূর্তে ওদের সবাই বাঘ বিতণ্ডার মেজাজ চড়াই উঠেছে ওর। নিজের বিগ্রানো মেজাজটাকে সংবরণ করতে না পেরে সহসা ধমক দিয়ে কৃতিক বলল, কি বলেছি কানে যায়নি? ওরু, বাইকে বস রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করে না, বরং কৃতিকের কথা মতো অরু আর অনুকে রেখেই তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কৃতিককুঞ্জের গেট দিয়ে। অনু প্রত্যয়ের জন্য অপেক্ষা করবে বলে অরুকে রেখে বাড়ির ভিতরে চলে গেল। পাছে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলা অরু। অভিহিত সন্ত্রস্ত চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের খাঁচায় হরিণ শাবক আমানত রেখে দিয়েছে, আর সেই জীবনপণ অসহায় হরিণী শাবকখানা ও নিজেই।
কি ব্যাপার, দাঁড়িয়েছিস কেন? কৃতিকের ভরাট আওয়াজে কম্পিত হয়ে ওঠে অরুর একটুখানি তনু শরীর। ও মাথা উঁচিয়ে মিনমিনিয়ে বলে, আপনাকে ভয় করছে। আমি কি বাঘ না ভাল্লুক, নাকি কাছে এলে তোকে খেয়ে ফেলবো? কোনটা? কৃতিকের কথায় অরু নিশ্চুপ, নির্বিকার ওর ভঙ্গিমা। ও এমন নীরবতা দেখে কৃতিক শান্ত স্বরে বলল, আমি কিছু বলেছি অরু, তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? অরু তৎক্ষণাৎ বাদ সেজে দ্রুত পায়ে কৃতিকের নিকট এগিয়ে যেতে যেতে বলল। না থাক। অরু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মোলায়েম হাতটাকে খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে উঠল অরু। আহ, লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ছে না। উল্টে অরুকে বাইকের সাথে চেপে ধরে নিজের মুখটা অরুর দিকে বাড়িয়ে দাঁত দিয়ে দাঁত পিষে কৃতিক বলে, হাউ ফাকিং ডিয়ার ইউ অরু, কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলে তুই? কতবার বলেছি তোকে আমি, আমার রিজেকশন একদম পছন্দ নয়। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দেবে, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দেবে। তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবে না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখেছিলাম এর মধ্যে ভুলে গিয়েছিস? অরু অশ্রুসিক্ত চোখের পাতায় পলক ফেলে 2 ফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে আড়ষ্ট গলায় পড়ল, ছাড়ুন না, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। অরুর ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তেই স্বাভাবিক হয়ে উঠল কৃতিকের শক্ত চোয়াল। দু চোখের অঙ্গিস ফুটিলিঙ্গ তপ করেই নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। অরুর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁট জোড়া চুমনীয় আকর্ষণ টানছে ওকে। এই ভীত সন্ত্রস্ত ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝেই বারবার আটকে যায় কৃতিক। ক্রোধান্বিত মস্তিষ্কটা শান্ত নীর হয়ে যায় মুহূর্তে। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ের ঢেউ তোলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টাদশী নয়, বরং এ মেয়ে মায়াবিনী, জাদু করিনি, হৃদয় হরিণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনিতেও জলোচ্ছ্বাসের সূত্রপাত হয় বছর 30 ম্যাচিউরিটি খ্যাত হৃদয় গহিনী। কৃতিক সেই তখন থেকে একইভাবে তাকিয়ে আছে, নিষ্প্রভ ওর চাহনি। একবার পলকও ফেলছে না, সামান্য চোখের চাহনি দিয়েই যেন অরুর সুপ্ত শরীরসত্তাকে ক্রমশ জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চোখের চাহনিতে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে অরু। ব্যাপারটা লজ্জাজনক। অরুও লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত কণ্ঠে বলল, চলুন যাওয়া যাক। অরুর কথায় ভ্রম কেটে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখনো এখানে দাঁড়িয়ে আছে ব্যাপারটা বোধগম্য হতেই চিরাচরিত ফর্মে ফিরে এসে নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সবকিছু অরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। অরু নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। অরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে ওঠে, ধরে বস। কৃতিকের কথায় অরু এবার নিজের হাতের বাঁধন শক্ত করলো কিছুটা। পর মুহূর্তেই সাই সাই আওয়াজ তুলে কৃতিক কুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে পড়ল ইয়ামাহা খচিত ব্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলার বারান্দা থেকে সূক্ষ্ম নয়নে পরখ করল অরুর মামাতো ভাই রেজা। পরক্ষণ এই ব্যতিব্যস্ত হাতে আঙ্গুল চালালো মোবাইলে, কাউকে মেসেজ করলো বোধ হয়। সন্ধ্যা 7:30। সোডিয়াম আর চলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্সের 3 তলা জুড়ে বিশাল ক্যাফেটেরিয়া, তার একপাশে থাই লাগানো বিস্তার দেয়াল। সেখান থেকে সামান্য উঁকি দিল পাখির চোখে পুরো শহরটা দেখা যায়। রাতের শহরে লাল, নীল, সোনালি চকচকে আলো বাদ দিয়ে ঢাকা শহরে সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সেই তখন থেকে পুরো শহরটা জ্যামে আটকে আছে। এক নাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছে শয়ে শয়ে গাড়ির বহর। হর্নের আওয়াজে কান ঝালাপালা হওয়ার উপক্রম। কি বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূরে থেকে সেই আওয়াজ কানে ভেসে আসছে না, তবুও কোল্ড কফির স্ট্রকটাতে আঙ্গুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে দুর্বিষহ জ্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষাদময় তিক্ত অনুভূতিটাকে। সেই তখন থেকেই একইভাবে বাইরে তাকিয়ে আছে দেখে তিথি এবার তাকে ডেকে উঠে বলে, এই নীলিমা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘোরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে সিপ নিয়ে বলল, কেমন আছিস বল? তোর তো খবরই নেই, বিয়ে শাদী করে ফেললি নাকি?
নীলিমার কথায় তিথি মুচকি হেসে হ্যাসূচক মাথা নাড়লে নীলিমা আবারও শুধায়, তা জিজু কোথায়? এবার তিথি আঙ্গুলের ইশারায় কাউকে দেখাবে তার আগেই নীলিমার চোখ গেল তিথির পিছনে এক আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকেন ফ্রাই আর কোকের ট্রে হাতে নিয়ে এদিকে ওদিকে তাকিয়ে ফাঁকা সিট খোঁজার ভীষণ ব্যস্ত। এখানেও পাগলু? বিড়বিড়ে কথাটা বলে মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা, যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হুট করে এমন চোরের মতো বিয়ে করছিস কেন? নীলিমা হিসিয়ে বলল, চুপ কর, বিদেশে বাদরটা এদিকেই আসছে, একবার দেখে ফেললে বকবক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী রাশভারী আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনে মেনু কার্ডটা সরাতেই দৃষ্টি স্থাপন হলো সায়রের কুচকানো ভ্রুর ভাঁজে। সায়র নীলিমার পাশেই বসেছে, তার দরুন মেনু কার্ডটা সরাতেই চকিতে পেছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখ মুখে মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে তেতো গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? সায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিপ দিয়ে বলল, দেখো দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সিটটা ক্যাফের কর্তৃপক্ষের এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের বলা বন্ধ করো, লোভী মেয়ে। কতদিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো, কোনোদিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো এই জামাই আমার। তিলকে তাল আর ককে কলকাতা বানিয়ে ফেলবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে শায়রের মাঝে, সেটা বেশ ভালো করেই টের পেল নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগত্যই চুমুক দিল কফিতে। শায়র কিঞ্চিত বাঁকা হেসে বলল, হাউ ইজ ইট? মানে? শায়র কফির ট্রেটাকে ইশারা করে বলল, আমার লিপস টেস্ট। নীলিমা এতক্ষণে মাথায় ঘুরল, একটু আগে এই একই স্ট্র দিয়ে শায়র ওর কফি পান করেছে, আবার এখনও নিজেও করলো। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমা নাক মুখ কুচকে বলল, অসভ্য লোক, কি চান আপনি? আপাতত এই চুমুক কফি নিয়ে সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুরে দিতে চাই। শায়রের এমন বিদঘুটে কথায় গা গুলিয়ে এলো নীলিমার। ও অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলে একটা পাগল, পচা বাসি নষ্ট উৎকৃষ্ট সব আপনি। প্রত্যুত্তরে শায়র আরও গা গুলানোর কিছু কথা ছুড়বে, তার আগেই নীলিমার নাম ধরে ডেকে ওঠে অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে দেখে আশ্চর্য কণ্ঠে বলে, অরু তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলে, আমাদের বিয়ের শপিংয়ে এসেছি, তুই কি? বাকি কথা বাড়ানোর আগেই ওর সাথে চোখাচোখি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টে একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে। তোকে আগেই বলেছিলাম নিখিল ভাইয়ের পেছনে পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে দু পয়সাও পাত্তা দেবে না নিখিল ভাইয়ার মতো মানুষ। শুধু শুধু এতগুলো দিন ধরে মিথ্যে আশা নিয়ে বেঁচে আছিস। হাউ সেম। নীলিমা তৎক্ষণাৎ তিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই তিথি, অরুর মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। ওর এবার মুখ খুলল, তিথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যা আশায় বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? তিথি তাচ্ছিল্য করে হেসে বলল, দেখতেই তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঢুকিয়ে অরুর দিকে ঘুরে আশ্চর্য স্বরে শায়র শুধালো, জ্যাকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে এলোকেশি? শায়রের অদ্ভুত কথা শুনে আহাম্মক বনে গেল, ফ্যালফ্যালিয়ে তাকিয়ে রইল অরু। প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমে তিথিকে কিছু বলার। ঠিক সেই সময়ে সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, লোকটা স্মার্ট, বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে বেশ ধনাঢ্যশালী ব্যক্তি হবে হয়তো, তবে বয়সে ওদের চেয়ে চোখ বুঝে কয়েক গুণ বড় তো হবে। শায়র লোকটাকে দেখে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাতে ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলোভড হাজব্যান্ড খন্দকার মোস্তাক আহমেদ। তিথির কথায় ওরা সবাই মুখ টিপে হাসি সংবরণ করলো। শায়র তো কুলিয়ে উঠল না পেরে মিনমিনিয়ে বলেই ফেলল, এই দাদু আবার হাজবেন্ড হয় কিভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশিতেই দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলাই কখন?
সায়ন নীলিমার পাশে বসা ছিল বিধায় নীলিমা ওর উরুতে চিমটি কেটে সাহসা থামিয়ে দিয়ে বলল, চুপ করুন, অন্যের অনুভূতিকে সম্মান করতে শিখুন। নীলিমার শেষ কথাটা সায়রের হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যতটা রাগী আর বেয়ারা মনে হয় ততটা নয়, মনটা ভালো আছে। ওরও এখনও তিথি আর তার দাদু বয়ফ্রেন্ড ওরফে হাজবেন্ডের গদগদ প্রেম দেখে সার্কাস দেখার মতোই হাঁ করে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, ইস, এই দাদুটাও কি রোম্যান্টিক! অথচ আমার বরকে দেখো, সারাদিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদগদ ভালোবাসা দেখালে কি হয়? তিথি আর বিলবোর্ড হাজবেন্ডের থেকে চোখ সরিয়ে ওরকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, এরকম একজন দেখে বিয়ে করে নে, পুরো লাইফ আরামসে পায়ের ওপর পা তুলে কেটে যাবে। আহ তিথির কথার মাঝপথেই আটকে গেল যখন চমৎকার এক পুরুষালী কণ্ঠে পেছন থেকে খুব অধিকারে নিয়ে ওরকে ডেকে উঠল কেউ। মিসেস অরোরা সায়ান। এতে হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় ওরও হকচকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, এই তো আমি। চলতি ক্লাইম্যাক্সে আরও খানিকটা আকর্ষণ ঢেলে দিতে সবার মাঝে এসে দাঁড়ালো কৃতিক। সুদর্শন কৃতিককে দেখে আকস্মাৎ চিকচিক করে উঠল তিথির চোখ দুরা। ও তবদা থেকে কিছুটা লাজুক হেসে শুধালো, আপনি কে ভাইয়া? কৃতিক বাহুর মাঝে ওরুকে নিয়ে বলল, হার বিলাভেড হাজব্যান্ড জায়ান কৃতিক চৌধুরী। ওরুর স্বামী। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই চুপসে একটুখানি হয়ে গেল তিথির মুখ। ও পুনরায় অবিশ্বাসের সুরে বলল, কৃতিকগঞ্জের মালিক জায়ান কৃতিক চৌধুরী? তিথির সম্বোধনে কৃতিক ওরুর দিকে তাকিয়ে সাহসা হাসল, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে তিথির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চপেটাঘাত লাল করে দিয়েছে ওর মুখটা। নীলিমা হতবাক হয়ে ওরুকে একটু দৌড়ে নিয়ে গিয়ে বলল, জায়ান কৃতিক চৌধুরী না তো সৎ ভাই? ওরু হ্যাঁসে চোখ মাথা নাড়ল। তাহলে হাজবেন্ড কি করে হলো? ওরু নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে করেছে তাই হাজবেন্ড হয়েছে। নীলিমা হাঁসফাঁস করতে করতেই বলল, আমি না কিছু মিলাতে পারছি না ওরু। তুই তো সেদিনও নিখিল ভাইয়ের জন্য কান্নাকাটি করলি। তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতে পারিস না। তাহলে হঠাৎ? ওর ঠোঁট উল্টে ভ্রুকুচকে বলল, তোকে কে বলল আমি নিখিল ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্য কাঁদছিলাম। ওর চোখ দিয়ে ইশারা করে দেখালো কৃতিককে। নীলিমা হতভম্ব কণ্ঠে বলল, কি? তুই ওনার জন্য কাঁদছিলি? ওর ঠোঁট ফুলিয়ে হ্যাঁসে চোখ মাথা নাড়িয়ে নীলিমার পুনরায় বলে, উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কি করে? না মানে আসলে কি বলতো, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ওরু, উনি কি আসলে তোকে নিজ ইচ্ছাতে বিয়ে করেছে? না মানে উনি কি তোর সত্যিকারের আপন স্বামী তো? ওর নাসূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল, নিজ ইচ্ছেতে নয়, বরং জোর করে বিয়ে করেছে, নির্দয় পাষাণ লোক একটা। ওরুর কথা শুনে নীলিমা হাঁ হয়ে গেল। হতবিম্ব হয়ে কণ্ঠে বলল, কি বলিস? ওনার মতো মানুষ তোর মতো পুচকো মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যিই এখন কনফিউজড ওরু। কি এমন আছে তোর মাঝে? ওরা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা তুই ওনাকে ভালোবাসিস? নীলিমার কথায় ওরু তাকায় কৃতিকের দিকে, যে এই মুহূর্তে সায়রার অর্ণবের সাথে কফিতে মন দিয়েছে। ওরু এভাবে তাকিয়ে আছে দেখে হুট করেই চোখাচোখি হয়ে গেল দুজনের। ওরু তৎক্ষণাৎ চোখ নামিয়ে মুচকে হেসে হ্যাঁচে চোখ মাথা নাড়ল। নীলিমা কৌতূহল বশত শুধালো, আর উনি? ওরু জবাব দেয়, উনি কখনো মুখে ভালোবাসি বলেন না, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি। যে ভালোবাসার অতলে যাওয়ার সাধ্য আমার নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসায় নিরন্তর সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছে। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে নীলিমা। আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পুড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি, ওই জন্যই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছেই রয়েছেন। এখনের এই জায়ান কৃতিক আর একান্তই গোপনীয় আমার জায়ান কৃতিকের মাঝে রাত দিন ফারাক। ওনার না বলা গোপন ভালোবাসায় এতটাই অবিষ্ট আমি যে আর কারোর হাজারবার উচ্চারিত ভালোবাসায়ও এখন আর পোষাবে না আমার নীলিমা।
সত্যিই পোষাবে না। এক নাগাড়ে কথাগুলো শেষ করে আবারও কৃতিকের পানে দৃষ্টি নিক্ষেপ করে অরু, যে এই মুহূর্তে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। আবার মাঝে মাঝে অরুর দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে অরুর গতিবিধি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ বাইকের টার্ন অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠল অরু। ওর কথার পাছে কৃতিক গম্ভীর গলায় বলল, সো হোয়াট,